1947 সাল ব্রিটিশ শাসনের শেষ প্রহরে সারা ভারত যখন স্বাধীনতার অপেক্ষায় দিন গুনছে, তখন বাংলার আকাশে ঘনিয়ে আসছে দেশভাগের কালো মেঘ। আপনি কি জানেন মাত্র একটি ভোটের ব্যবধানে নির্ধারিত হয়েছিল আজকের পশ্চিমবঙ্গের ভাগ্য? কেন 20শে জুন তারিখটিকেই পশ্চিমবঙ্গের জন্মদিন বা ফাউন্ডেশন ডে হিসেবে দেখা হয়? আজ আমরা ফিরে যাব বিধানসভার সেই রুদ্ধশ্বাস কক্ষে, যেখানে দলিল আর তর্কের ভিত্তিতে রচিত হয়েছিল এক নতুন মানচিত্র। মাউন্টব্যাটেন পরিকল্পনা ও প্রেক্ষাপট। 1947 সালের 3রা জুন ব্রিটিশ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ভারত বিভাজনের চূড়ান্ত ব্লুপ্রিন্ট ঘোষণা করেন। এই পরিকল্পনার প্যারাগ্রাফ 5 থেকে 9 পর্যন্ত বিশেষ করে বাংলা এবং পাঞ্জাব বিভাজনের পদ্ধতির কথা বলা হয়েছিল। ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিল যে এই দুই প্রদেশে হিন্দু ও মুসলিম জনসংখ্যা এমন ভাবে বিন্যস্ত যে পুরো প্রদেশটি কোনো একটি ডোমিনিয়নের, মানে ভারত অথবা পাকিস্তানের হাতে দেওয়া সম্ভব নয়। মাউন্টব্যাটেন পরিকল্পনায় বলা হয়েছিল বাংলার বিধানসভার সদস্যদের দুটি ভাগে ভাগ করা হবে। মুসলিম প্রধান জেলা, মানে ইস্ট বেঙ্গল, যারা মূলত পূর্ববঙ্গের প্রতিনিধিত্ব করতেন, আর অমুসলিম প্রধান জেলা, মানে ওয়েস্ট বেঙ্গল, যারা মূলত পশ্চিমবঙ্গ ও কলকাতার প্রতিনিধিত্ব করতেন। শর্ত ছিল যদি কোনো একটি পক্ষ বিভাজনের পক্ষে ভোট দেয়, তবেই প্রদেশটিকে ভাগ করা হবে। ব্রিটিশদের এই কৌশলটি ছিল অত্যন্ত সূক্ষ্ম, কারণ তারা জানতো যে হিন্দু প্রধান জেলার সদস্যরা অবশ্যই ভারতের সাথে থাকতে চাইবে। ইতিহাসবিদ জয়া চ্যাটার্জি তার বিখ্যাত গ্রন্থ বেঙ্গল ডিভাইডেড, হিন্দু কমিউনালিজম এন্ড পার্টিশন 1932-1947 একটি চমকপ্রদ তথ্য তুলে ধরেছেন। 1905 সালের বঙ্গভঙ্গের সময় যে হিন্দু ভদ্রলোক সমাজ বঙ্গভঙ্গের তীব্র বিরোধিতা করেছিল, 1947 সালে তারাই কেন বিভাজনের দাবি তুলল? চ্যাটার্জি দেখিয়েছেন 1932 সালের কমিউনাল অ্যাওয়ার্ড এবং 1937-এর নির্বাচনের পর বাংলার ক্ষমতায় মুসলিম রাজনীতির প্রাধান্য প্রতিষ্ঠিত হওয়াতে হিন্দু এলিটরা অনুভব করেন যে একটি অখণ্ড গণতান্ত্রিক বাংলায়, মানে যেখানে মুসলিমরা সংখ্যাগুরু, তারা চিরকাল রাজনৈতিক ক্ষমতার বাইরে থেকে যাবে। তাই তারা একটি অখণ্ড পাকিস্তানে সংখ্যালঘু হিসেবে থাকার চেয়ে একটি খণ্ডিত ভারতে নিজস্ব প্রদেশ পাওয়াকে শ্রেয় বলে মনে করেছিল। আর্কাইভাল রেকর্ড এবং সে সময়ের সংবাদপত্র যেমন দ্য স্টেটসম্যান বা অমৃতবাজার পত্রিকা থেকে জানা যায় 1946 সালের 16ই আগস্টে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এবং পরবর্তী নোয়াখালী দাঙ্গা বাংলার জনমানসে এক গভীর ক্ষত সৃষ্টি করেছিল। ইতিহাসবিদদের মতে এই সাম্প্রদায়িক দাঙ্গা সাধারণ মানুষের মধ্যে বিভাজনের মানসিকতাকে ত্বরান্বিত করেছিল। কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হিন্দু মহাসভা এই সময় দাবি তোলে এমনকি ভারত যদি বিভক্ত নাও হয়, তাহলেও বাংলাকে ভাগ করতে হবে যাতে হিন্দুরা তাদের নিজস্ব সংস্কৃতি ও নিরাপত্তা পায়। অর্থাৎ মাউন্টব্যাটেন পরিকল্পনা কেবল দেশ ভাগের নকশা ছিল না, তা ছিল বাংলার রাজনৈতিক ক্ষমতার এক জটিল সমীকরণ। একদিকে জয়া চ্যাটার্জির ভাষায় হিন্দু ভদ্রলোকের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াই, অন্যদিকে 1946-এর দাঙ্গার ফলে তৈরি হওয়া গভীর এক আস্থার সংকট। এই দুয়ের সন্ধিক্ষণেই 20শে জুনের ভোট গ্রহণ ছিল একটি ঐতিহাসিক এবং অনিবার্য পরিণতি। বিধানসভার সেই রুদ্ধশ্বাস ভোটদান 1947 সালের 20শে জুন সকাল 10:30টায় কলকাতার কাউন্সিল হাউস, মানে বর্তমান বিধানসভা ভবনে সদস্যরা সমবেত হন। ব্রিটিশদের নির্দেশ অনুযায়ী ইউরোপীয় সদস্যদের এই বিষয় কোনো ভোটাধিকার ছিল না। সভার শুরুতেই সকল সদস্যদের নিয়ে একটি যৌথ অধিবেশন বসে। এই অধিবেশনে সভাপতিত্ব করেন বিধানসভার স্পিকার নুরুল আমিন। প্রস্তাব ছিল সমগ্র বাংলা প্রদেশটি ভারতের গণপরিষদে যোগ দেবে, নাকি নতুন তৈরি হতে চলা পাকিস্তান গণপরিষদ। ভোটের ফলাফলে দেখা গেল মুসলিম লীগের সংখ্যাগরিষ্ঠতার কারণে 126 জন সদস্য পাকিস্তানের পক্ষে এবং 90 জন সদস্য ভারতের গণপরিষদে যোগ দেওয়ার পক্ষে ভোট দেন। অর্থাৎ বাংলা যদি অবিভক্ত থাকে তবে তা গণতান্ত্রিক নিয়মে পাকিস্তানের অংশ হবে, এবং এটিই ছিল পশ্চিমবঙ্গের সমর্থকদের জন্য সবচেয়ে বড় আশঙ্কার জায়গা। যৌথ অধিবেশনের পর এলো সেই মোড়।
মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুযায়ী বাংলার বিধায়কদের দুটি ভাগে ভাগ করা হলো। হিন্দু প্রধান জেলাগুলোর বিধায়করা বসলেন সেকশন এ তে। এই ঐতিহাসিক কক্ষের সভাপতিত্ব করেন বর্ধমানের রাজা উদয়চাঁদ মেহতা। এখানে প্রস্তাব রাখা হয় যে বাংলা বিভক্ত হবে কিনা। ফলাফল 58 জন বিধায়ক বিভাজনের পক্ষে অর্থাৎ ভারতের সঙ্গে থাকার পক্ষে এবং 21 জন বিপক্ষে ভোট দিলেন। ইতিহাসবিদদের মতে এই 58টি ভোটই ছিল পশ্চিমবঙ্গ নামক ভূখণ্ডটির জন্মের শংসাপত্র। কারণ মাউন্টব্যাটেন পরিকল্পনার শর্তানুযায়ী যদি কোনো একটি সেকশন বিভাজনের পক্ষে রায় দেয় তবে বিভাজন বাধ্যতামূলক হবে। অন্যদিকে একই সময় মুসলিম প্রধান জেলাগুলোর বিধায়করা আলাদা কক্ষ মানে সেকশন বি তে বসলেন এবং সেখানে সভাপতিত্ব করেন নুরুল আমিন। প্রস্তাব ছিল সেই একই, বাংলা ভাগ হবে কিনা। কিন্তু এবার 106 জন বিধায়ক বিভাজনের বিপক্ষে ভোট দেন, অর্থাৎ তারা অখণ্ড বাংলা হিসেবে পাকিস্তানে থাকতে চেয়েছিলেন এবং 35 জন বিভাজনের পক্ষে ভোট দেন। তাহলে সামগ্রিকভাবে পূর্ববঙ্গ সেকশন বিভাজন চায়নি, কিন্তু পশ্চিমবঙ্গ সেকশন মানে সেকশন এ বিভাজনের পক্ষে ভোট দেওয়ায় ব্রিটিশ আইন অনুযায়ী বাংলার ভাগ নিশ্চিত হয়ে যায়। এই সব ঘটনা যখন সকলের সামনে ঘটে চলেছে তখন পর্দার আড়ালেও ছোট ছোট কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ কয়েকটি বিষয় সেই দিনটিকে অশান্ত করে তুলেছিল। বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী এইচ.এস. সোহরাওয়ার্দী যখন দেখলেন যে বিভাজন অনিবার্য, তখন তিনি তার স্বাধীন সার্বভৌম বাংলার স্বপ্ন নিয়ে আলোচনার শেষ চেষ্টা করেন। কিন্তু সেখানে দুটি বড় বাধা আসে। এক, স্পিকার নুরুল আমিন এবং ব্রিটিশ গভর্নর পরিষ্কার জানিয়ে দেন যে মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুযায়ী বিধানসভা কেবল দুটি ডোমিনিয়নের মানে ভারত বা পাকিস্তানের মধ্যে একটিকে বেছে নিতে পারে, তৃতীয় কোনো বিকল্প বা স্বাধীন দেশ হওয়ার প্রস্তাব আলোচনা করার কোনো আইনি সংস্থান ওই অধিবেশনে ছিল না। আর দুই, সোহরাওয়ার্দী চেয়েছিলেন যৌথ অধিবেশনে ভোটের মাধ্যমে এই প্রস্তাবকে পাশ করাতে, কারণ সেখানে মুসলিম বিধায়কদের সংখ্যাগরিষ্ঠতা ছিল। কিন্তু মাউন্টব্যাটেন পরিকল্পনায় সেকশন ভোটিং মানে আলাদা আলাদা ভোট বাধ্যতামূলক ছিল, যা সোহরাওয়ার্দীর পরিকল্পনাকে কার্যত পঙ্গু করে দেয়। ইতিহাসবিদ জয়া চ্যাটার্জি দেখিয়েছেন এই স্বাধীন বাংলার প্রস্তাবের সবচেয়ে বড় বিরোধী ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তার যুক্তি ছিল স্বাধীন বাংলা শেষ পর্যন্ত মুসলিম সংখ্যাগরিষ্ঠতার কারণে একটি ছদ্মবেশী পাকিস্তান হয়ে দাঁড়াবে এবং হিন্দুরা সেখানে নিরাপদ থাকবে না। অন্যদিকে দিল্লির কংগ্রেস হাইকমান্ড বিশেষ করে সর্দার প্যাটেল ও নেহেরু এই প্রস্তাবকে ভারতের অখণ্ডতার জন্য হুমকি বলে মনে করেছিল। প্যাটেল মন্তব্য করেছিলেন একটি স্বাধীন বাংলা মানে হবে ভারতের পূর্ব সীমান্তে পাকিস্তানের একটি পকেট তৈরি হওয়া। আর্কাইভাল নথি অনুযায়ী মোহাম্মদ আলী জিন্নাহ প্রথম দিকে সোহরাওয়ার্দীকে এই আলোচনার অনুমতি দিয়েছিলেন এই আশায় যে অন্তত কলকাতা পাকিস্তানের প্রভাব বলয়ে থাকবে। কিন্তু যখন তিনি দেখলেন মাউন্টব্যাটেন এবং কংগ্রেস এটি কিছুতেই মেনে নেবে না, তখন তিনিও সোহরাওয়ার্দীর ওপর থেকে সমর্থন তুলে নেন। ইতিহাসবিদ নীতিশ সেনগুপ্ত একে বর্ণনা করেছেন বাঙালির রাজনৈতিক ঐক্যের শেষ সুযোগের অপমৃত্যু হিসেবে। আবার অনেকের মতে এটি ছিল পশ্চিমবঙ্গের হিন্দুদের রাজনৈতিক আত্মরক্ষার একমাত্র উপায়। কমিউনিস্ট পার্টির সদস্য হিসেবে তরুণ জ্যোতি বসু এবং রতনলাল ব্রাহ্মণ বিভাজনের বিপক্ষে অর্থাৎ 21 জনের দলে ভোট দিয়েছিলেন। তারা কিন্তু পাকিস্তানের সমর্থক ছিলেন না। তাদের যুক্তি ছিল বাংলা ভাগের নামে এই সাম্রাজ্যবাদী বিভাজনকে রুখে দেওয়া। এছাড়া তফসিলি নেতা যোগেন্দ্রনাথ মণ্ডলের অনুগামীরা বিভাজনের বিপক্ষে ছিলেন, কিন্তু কংগ্রেসপন্থী তফসিলি নেতারা আবার পশ্চিমবঙ্গের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। এরপর দুপুর গড়িয়ে যখন ফলাফল ঘোষিত হলো তখন পরিষ্কার হয়ে গেল যে ভারত এবং পাকিস্তান উভয় রাষ্ট্রের মধ্যেই একটি করে বাংলা থাকবে। বিকেল নাগাদ কলকাতার রাস্তায় এই খবর ছড়িয়ে পড়ে। অনেক ইতিহাসবিদের মতে এই দিনটি ছিল কোটি কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার ট্র্যাজেডির শুরু। আবার অনেকের মতে এটি ছিল বাঙালি হিন্দুদের জন্য একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক সেফ হেভেন বা নিরাপদ আশ্রয় নিশ্চিত করার দিন। সংক্ষেপে 58 বনাম 21 এই অঙ্ক স্থির করে দিয়েছিল কলকাতার ভাগ্য। কোনো তরবারির যুদ্ধে নয়, বরং ব্যালট পেপারের কালিতে সেদিন মানচিত্রের ওপর একটি রেখা টানা হয়েছিল,
যা নদী, মাঠ, ঘাট আর কলিজাকে দুভাগে ভাগ করে দিল। জন্ম হলো পশ্চিমবঙ্গে। তাই 20শে জুন কোনো উৎসবের দিন নয়, বরং এক কঠিন বাস্তবতার দলিল। এই দিনেই নিশ্চিত হয়েছিল গঙ্গা ভাগীরথী তীরের এই জনপদ ভারতের তেরঙ্গা পতাকার নিচে আশ্রয় পাবে। ইতিহাস আমাদের পরিচয় দেয়, আর 20শে জুনের সেই ভোট ছিল বাঙালির আত্মপরিচয় রক্ষার এক ঐতিহাসিক সিদ্ধান্ত।